ক্লাস 9 আজকে আমাদের আলোচ্য বিষয় মূল, অর্থাৎ মূল সম্পর্কে আমরা ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। ধরো তরুণ বাবু ফলের দোকানে গেলেন, গিয়ে বললেন যে 1 ডজন কলা দিন। নিশ্চয়ই দোকানদার দিতে পারবে। আবার তোমাকে তোমার মা টাকা দিয়ে বললেন যে যাও তো 5টা ডিম কিনে আনো, নিশ্চয়ই পারবে। আবার যদি বলে যে 5 লিটার দুধ কিনে আনো, তাও পারবে। কিন্তু এরকম কি কখনো সম্ভব হবে যে ধরো তরুণবাবু দোকানে গিয়ে বলেন 5 লিটার কলা দিন? পারবে না দিতে নিশ্চয়ই। তাহলে আমরা মনে রাখবো যে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা বস্তু মাপার জন্য সঠিক যদি একক না বলা যায়, তাহলে পরিষ্কার বুঝতে পারবে না যাদের বলছি তারা, এবং আমরাও ঠিক বুঝতে পারবো না। সেই জন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা একক ব্যবহার করতে হবে। মূল এটিও কিন্তু একটি একক। আমরা পরিষ্কার করবো আস্তে আস্তে মূল সম্পর্কে ধারণা। প্রথমত আমরা যেটা জানি যে খালি চোখে অণু, পরমাণু, ইলেকট্রন এগুলোকে দেখতে পাওয়া যায় না। দ্বিতীয়ত এদের সংখ্যা এত বিশাল যে প্রতিটি কণাকে যদি পৃথকভাবে গণনা করতে চাই, তাহলে যে সময় লাগবে সেটা বাস্তবে সম্ভব নয়। তাহলে কি হবে? তাহলে আমাদের এই বিশাল সংখ্যা গণনা করার জন্য অন্য কোনো রকম ভাবনা চিন্তা করতে হবে। যে ভাবনা চিন্তা করতে গিয়ে এই মূল সম্পর্কিত ধারণাটি আমাদের এসেছে। এরপর আমরা এই মূল সম্পর্কিত ধারণা কিছু ওয়ার্ক মানে বোর্ড ওয়ার্ক বা কিছু লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করব। এবার এসো দেখা যাক লিখে লিখে আমরা কিভাবে মূল সম্পর্কে ধারণা পরিষ্কার করতে পারি। আমরা এখন মূলের ধারণা আমাদের মনে গেঁথে নেওয়ার চেষ্টা করব। ইতালীয় বিজ্ঞানী আমেলিও অ্যাভোগাড্রো পর্যবেক্ষণ করেন যে কোনো পদার্থের 1 গ্রাম পরমাণুর মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে। একইভাবে যে কোনো পদার্থের 1 গ্রাম অণুর মধ্যে সমান সংখ্যক অণু থাকে, এবং এই সংখ্যাটি হলো 6.022 × 10⁻23। তাহলে আমি যে অ্যাভোগাড্রো কি পর্যবেক্ষণ করেছিলেন না, যে কোনো পদার্থের 1 গ্রাম পরমাণুর মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে। একইভাবে যে কোনো পদার্থের 1 গ্রাম অণুর মধ্যে সমান সংখ্যক অণু থাকে, এবং এই সংখ্যাটি হলো 6.022 × 10⁻23। 6.022 × 10⁻23 এই সংখ্যাটি অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক নামে পরিচিত, এবং এটি আমরা এনএ দ্বারা প্রকাশ করি। 6.022 × 10⁻23 এই সংখ্যাটি অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক নামে পরিচিত, এবং অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা এনএ দ্বারা প্রকাশ করি। এরপর আমরা জানবো অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা। দেখা গেছে যে কোনো পদার্থের, সে মৌলিক হোক বা যৌগিক হোক, 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। যে কোনো পদার্থের, তা মৌলিক বা যৌগিক যাই হোক, তার 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এই সংখ্যার মান 6.022 × 10⁻23। একে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যাটা সংখ্যা, যে সংখ্যাটা সবসময় মনে রাখতে হবে, 6.022 × 10⁻23। এই সংখ্যাটি অ্যাভোগাড্রো সংখ্যা নামে পরিচিত। অ্যাভোগাড্রো সংখ্যা কি করে? অ্যাভোগাড্রো সংখ্যা দৃশ্যমান এবং আণুবীক্ষণিক জগতের মধ্যে একটা যোগসূত্র রক্ষার উপায়। অ্যাভোগাড্রো সংখ্যা দৃশ্যমান এবং আণুবীক্ষণিক জগতের মধ্যে যোগসূত্র রক্ষার উপায়, অর্থাৎ যে অণু এবং পরমাণুগুলিকে আমরা দেখতে পাই না, তাদের সংখ্যা আমরা নির্ভুলভাবে হিসেব করতে পারি অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে। অর্থাৎ যে অণু এবং পরমাণুগুলিকে আমরা দেখতে পাই না, তাদের সংখ্যা আমরা নির্ভুলভাবে হিসেব করতে পারি অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে। অ্যাভোগাড্রো সংখ্যা সাহায্যে আমরা কিভাবে যৌগিক পদার্থের এবং মৌলিক পদার্থের পরমাণুর সংখ্যা কি করে নির্ণয় করতে পারি, তার একটা ফর্মুলা আমি এখানে দিয়েছি। দেখো, যৌগিক পদার্থের মধ্যে অণুর সংখ্যা
হবে পদার্থটির গ্রামে প্রকাশিত ভর বাই পদার্থটির গ্রামাণবিক ভর ইন্টু n/a, na মানে অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ যৌগিক পদার্থের মধ্যে অণুর সংখ্যা নির্ণয় করতে গেলে পদার্থটির গ্রামে প্রকাশিত ভরকে পদার্থটির গ্রামাণবিক দিয়ে ভর দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে যৌগিক পদার্থের মধ্যে অণুর সংখ্যা আমরা পাবো। একইভাবে মৌলিক পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা নির্ণয়ের জন্য পদার্থটির গ্রামে প্রকাশিত ভরকে পদার্থটির গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ যদি করি তাহলে মৌলিক পদার্থের পরমাণু সংখ্যা পাওয়া যাবে। মৌলিক পদার্থের মধ্যে পরমাণু সংখ্যা কিভাবে পাওয়া যাবে না, পদার্থটির গ্রামে প্রকাশিত ভরকে পদার্থটির গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করা যায় তাহলে আমরা মৌলিক পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা, 56 গ্রাম লোহার টুকরোর পরমাণুর সংখ্যা এবং 58.5 গ্রাম খাদ্য লবণে সোডিয়াম আয়নের সংখ্যা দেখা যাবে n এর সমান, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সমান। কিন্তু যদি 10 গ্রাম জলে অণুর সংখ্যা বা 100 গ্রাম লোহার টুকরোর পরমাণুর সংখ্যা অথবা 60 গ্রাম খাদ্য লবণে সোডিয়াম আয়নের সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে এই বিরাট সংখ্যার গুণিতক বা ভগ্নাংশে উত্তর দিতে হবে। এটি যথেষ্ট শ্রমসাধ্য। ব্যাপারটা আবার একবার বলি, 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা, 56 গ্রাম লোহার টুকরোর পরমাণুর সংখ্যা এবং 58.5 গ্রাম খাদ্য লবণে সোডিয়াম আয়নের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান। কিন্তু যদি 10 গ্রাম জলে অণুর সংখ্যা বা 100 গ্রাম লোহার টুকরোর পরমাণুর সংখ্যা অথবা 60 গ্রাম খাদ্য লবণে সোডিয়াম আয়নের সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে এই বিরাট সংখ্যার গুণিতক বা ভগ্নাংশে উত্তর দিতে হবে। এটি যথেষ্ট শ্রমসাধ্য। এই সমস্যার সমাধান ঘটিয়েছে মোল এককের প্রচলন। মোল কি না, মোল হলো যে কোনো পদার্থের, সে মৌলিক বা যৌগিক যাই হোক না কেন, এমন পরিমাণকে প্রকাশ করে যার মধ্যে পদার্থ গঠনকারী প্রাথমিক কণার অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, ইলেকট্রন হতে পারে, অনেক কিছুই হতে পারে, তাদের সংখ্যা সমান এবং তার মান অ্যাভোগাড্রো সংখ্যার সমান। আবার বলছি, মোল হলো যে কোনো পদার্থের, মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের এমন পরিমাণকে প্রকাশ করে যার মধ্যে পদার্থ গঠনকারী প্রাথমিক কণার সংখ্যা সমান এবং তার মান অ্যাভোগাড্রো সংখ্যার সমান। সেই প্রাথমিক কণা অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন যা খুশি হতে পারে। অতএব 18 গ্রাম জল 1 মোল জলের অণুকে প্রকাশ করে, 56 গ্রাম লোহা 1 মোল লোহার পরমাণুকে প্রকাশ করে এবং 58.5 গ্রাম খাদ্য লবণ 1 মোল সোডিয়াম আয়নকে প্রকাশ করে। কি হলো না, যেহেতু 18 গ্রাম জলের গ্রাম আণবিক গুরুত্ব, তাই আমরা বলছি যে 18 গ্রাম জল 1 মোল জলের অণুকে প্রকাশ করে। 56 যেহেতু লোহার পারমাণবিক গুরুত্ব, তাই বলবো 56 গ্রাম লোহা 1 মোল লোহার পরমাণুকে প্রকাশ করে এবং 58.5 গ্রাম খাদ্য লবণ, 58.5 হচ্ছে খাদ্য লবণের আণবিক গুরুত্ব, যার মধ্যে 1 মোল সোডিয়াম আয়ন আছে, তাই 58.5 গ্রাম খাদ্য লবণ 1 মোল সোডিয়াম আয়নকে প্রকাশ করে। ঠিক যেমন 12টি এক জাতীয় পদার্থ বলতে আমরা 1 ডজন বুঝি, একই রকম ভাবে 6.022 × 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা 1 মোল সংশ্লিষ্ট পদার্থকে বোঝায়। অর্থাৎ মোল হলো সংখ্যার একক। কি দাঁড়ালো তাহলে? 6.022 × 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা 1 মোল সংশ্লিষ্ট পদার্থকে বোঝায়। অর্থাৎ মোল হলো সংখ্যার একক। এসআই এককে আমরা মোলের সংজ্ঞা একটু জেনে নিই।
কোনো পদার্থের যে পরিমাণে পদার্থটির প্রাথমিক কণার, সে অণু, পরমাণু, আয়ন যা খুশি হতে পারে, তার সংখ্যা কার্বনের 12 ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপ তার 0.12 কিলোগ্রামে বর্তমান পরমাণু সংখ্যার সমান, সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের 1 মোল বলে। কি হলো তাহলে সেই এককে মোলের সংজ্ঞা? কোনো পদার্থের যে পরিমাণে পদার্থটির প্রাথমিক কণার, সে অণু, পরমাণু, আয়ন যা খুশি হতে পারে প্রাথমিক কণা, তার সংখ্যা কার্বনের 12 ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপের 0.12 কিলোগ্রামের বর্তমান পরমাণু সংখ্যার সমান, সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের 1 মোল বলে। একটা উদাহরণ দেখা যাক। 1 মোল অক্সিজেন অণু, সেটা ইকুইভ্যালেন্ট টু 32 গ্রাম অক্সিজেন অণু, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন অণু সমান 1 মোল অক্সিজেন অণু। সেইটা কি? অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণুর সমান। তাহলে 1 মোল অক্সিজেন অণু হলো 32 গ্রাম অক্সিজেন অণু, এবং সেই 32 গ্রাম অক্সিজেন অণু মানে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু। কেন? 32 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম অণু অক্সিজেন, তাই তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু থাকবে। 1 মোল অক্সিজেন পরমাণু যদি হতো, তাহলে যেহেতু অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, তাহলে 16 গ্রাম হচ্ছে অক্সিজেনের গ্রাম পারমাণবিক গুরুত্ব, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। মনে রাখবে যে আমরা যদি 1 মোল বলি তা 1000 মিলিমোলের সমান, এবং 1 মোল 10⁻³ বা 0.001 কিলোমোলের সমান। কখনো কখনো কনভার্সন দেয় মোল থেকে মিলিমোল বা মিলিমোল থেকে মোল, কিলোমোল থেকে মোল বা মোল থেকে কিলোমোল, সেটার জন্য আমরা এই ফর্মুলাগুলো মনে রাখবো। এরপর আমরা জানবো, যেহেতু মোল এককের সাহায্যে মৌল এবং যৌগের প্রাথমিক কণার সংখ্যাকে প্রকাশ করা হয়, তাই প্রাথমিক কণাটির মানে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদির উল্লেখ ছাড়া এককটির ব্যবহার অর্থহীন। কি বললাম? যেহেতু মোল এককের সাহায্যে মৌল এবং যৌগের প্রাথমিক কণার সংখ্যাকে প্রকাশ করা হয়, তাই প্রাথমিক কণাটির উল্লেখ ছাড়া এককটির ব্যবহার অর্থহীন। ব্যাপারটা কিরকম? না, 1 মোল অক্সিজেন এটা বললে আমরা কিছু বুঝবো না, কিন্তু 1 মোল অক্সিজেন অণু বললে তবে আমরা ঠিক বুঝবো কতগুলি অণুর কথা বলা হয়েছে। বোঝা গেল? এরপর মোলের কি গুরুত্ব আছে? রসায়ন শাস্ত্রে গণনার কাজে সুবিধার জন্য মোল একক আমরা ব্যবহার করি। কিরকম সুবিধা? পদার্থের যে কোনো প্রাথমিক কণা, যেমন অণু, পরমাণু, আয়ন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন প্রভৃতির ক্ষেত্রে মোল একক ব্যবহার করি, কারণ এটা অনেক সংখ্যায় থাকতে পারে একটা পদার্থের মধ্যে, সেই জন্য আমরা একটা এই মোল কথাটি ব্যবহার করে থাকি। ব্যবহারিক দিক থেকে এই মোল এককটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? এটি একই সঙ্গে পদার্থের পরিমাণ এবং কণার সংখ্যাকে প্রকাশ করে। মোল সংখ্যা মানে প্রাথমিক কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আবার মোল সংখ্যাকে এভাবে প্রকাশিত করা যায়, গ্রামে প্রকাশিত পরিমাণ বাই গ্রাম আণবিক ভর। 2 নম্বর হচ্ছে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোল একক ব্যবহার করে প্রমাণ চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তন নির্ণয় করা যায়। কারণ হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা বা সূত্র থেকে আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন এনটিপিতে 22.4 লিটার। তাই সেক্ষেত্রে গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা নির্ণয় করতে গেলে এনটিপিতে যদি আমরা গ্যাসের আয়তন জানতে পারি, সেটা লিটারে হতে পারে, মিলিলিটারে হতে পারে, তাহলে তাকে 22.4 লিটার দিয়ে ভাগ করলে আমরা লিটার বাই লিটার করলে একটা সংখ্যা পাবো। আবার যদি মিলিলিটারে এনটিপিতে গ্যাসের আয়তন নির্ণয় করে থাকে কেউ বা করে কেউ, তাহলে তাকে 22,400 মিলিলিটার দিয়ে ভাগ করতে হবে, তবে সে মোল সংখ্যা পাবে। নেক্সট হচ্ছে 3 নম্বর, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি সংকেতের যে সহগ তার থেকে তাদের পরিমাণ, যেটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন হিসেবে বিবেচনা করা হয়, তা নির্ণয় করা হয়। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি সংকেতের যে সহগ, পদার্থগুলির সংকেত তার যে সহগ থাকে তার থেকে তাদের পরিমাণ নির্ণয় করা হয়। সহগগুলির অনুপাত প্রকৃতপক্ষে মোল সংখ্যার অনুপাতকে নির্দেশ করে। একটা এক্সাম্পল আমি দিয়েছি এখানে, যে 2H2 + O2 = 2H2। এগুলো যদি সবাই গ্যাসীয় হয়, মানে জলীয় বাষ্প আকারে থাকে জল, তাহলে এই সমীকরণ থেকে বলা যায়
হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 মোল সংখ্যার অনুপাতে বিক্রিয়া করে এবং তার থেকে 2 মোল জলীয় বাষ্প তৈরি হয়। এই যে সামনে 2 রয়েছে, এই 2 সংখ্যা, এইটাকে আমরা H2 সামনে যে 2 আছে সেটি সহগ হাইড্রোজেনের, অক্সিজেনের সামনে কিছু নেই মানে 1 আছে, এটি সহগ। তাই সহগগুলোকে মোল হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আমরা বলতে পারি 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা এই অনুপাতে বিক্রিয়া করে এবং তার থেকে যেহেতু H2 ওর সামনে মানে জলের অণুর সামনে 2 আছে, এই 2 সংখ্যাটাকে আমরা মোল হিসেবে বিবেচনা করতে পারি, যাতে বলতে পারি যে 2 মোল হাইড্রোজেন তৈরি হয়, অর্থাৎ 2 মোল হাইড্রোজেন জলীয় বাষ্প তৈরি হয়। 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন পারস্পরিক বিক্রিয়ায় 2 মোল জলীয় বাষ্প তৈরি করে। 4 নম্বর, দ্রবণের ক্ষেত্রে 1 লিটার আয়তনের দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে তা ওই দ্রবণের মোলারিটি এককে গাঢ়ত্বকে প্রকাশ করে। দ্রবণের ক্ষেত্রে যদি আমরা 1 লিটার আয়তনের দ্রবণে কোনো পদার্থ দ্রবীভূত করি, তার যত মোল দ্রাব মানে পদার্থ দ্রবীভূত থাকবে তা ওই দ্রবণের মোলারিটি এককে গাঢ়ত্ব হিসেবে প্রকাশ করবে। এবার হচ্ছে একটা টেবিল এখানে দেখানো আছে, আমরা বিভিন্ন রকম পরিবর্তন কিভাবে করতে পারি। দেখো, ধরো কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভর আছে, আমরা সেটা কত মোল আছে বার করব। তাহলে গ্রামে প্রকাশিত ভর যেটা রয়েছে, সেই গ্রামে প্রকাশিত ভর এখানে রয়েছে। গ্রামে প্রকাশিত ভরকে আমরা যদি ভাগ করি তার মানে মলিকুলার মাস দিয়ে, মলিকুলার মাস মানে হচ্ছে আণবিক গুরুত্ব, তার দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা মোল সংখ্যা পাই। আর যদি মোল সংখ্যা থেকে আমরা গ্রামে প্রকাশিত ভর জানতে চাই, তাহলে দেখা যাবে যে আমরা মোল সংখ্যাকে যদি আমরা গুণ করি আণবিক গুরুত্ব দিয়ে, যদি গুণ করা যায় তাহলে গ্রামে প্রকাশিত ভর পাওয়া যাবে। একইভাবে এই দেখো মোল সংখ্যা, তাকে যদি আমরা অণুর সংখ্যায় প্রকাশ করতে চাই, মোল সংখ্যাকে এই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিলে অণুর সংখ্যা পাওয়া যাবে। আবার যদি আমরা মোল সংখ্যাকে ভাগ করি এই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, তাহলে অণুর সংখ্যা পাবো। সরি, ভুল বললাম, উল্টোটা। অণুর সংখ্যাকে যদি আমরা অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা পাবো। তাহলে কি হলো, মোল সংখ্যাকে যদি আমরা গুণ করি মানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে তাহলে অণুর সংখ্যা পাবো, আর যদি অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা পাবো। একইভাবে অণুর সংখ্যাকে আমরা যদি ভাগ করি অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, তাকে যদি মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব দিয়ে গুণ করে দিই তাহলে গ্রামে প্রকাশিত ভর পাওয়া যাবে। আর গ্রামে প্রকাশিত ভর যদি দেওয়া থাকে তাহলে আমরা তাকে যদি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি, ভাগ করে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অণুর সংখ্যা আমরা পেয়ে যাব। এটা করলেই পাবে তোমরা। এরপর হচ্ছে মোলার ভর। মোলার ভর মানে আসলে 1 মোলের ভর। 1 মোল যে কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভরের একক বাদে সংখ্যাটিকে বলা হবে মোলার ভর বা আণবিক ভর। 1 মোল কোনো পদার্থের, সে মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, তার গ্রামে প্রকাশিত ভরের একক বাদে সংখ্যাটিকে মোলার ভর বা আণবিক ভর বলে। গ্রাম পরমাণু কাকে বলে? কোন মৌলের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম, তত গ্রাম পদার্থকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে। কোন মৌলের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর যত গ্রাম, তত গ্রাম পদার্থকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে। যেমন অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর 1.008 গ্রাম। তাহলে গ্রাম কথাটা যদি লিখে দিই, অর্থাৎ সুতরাং 1.008 গ্রাম হাইড্রোজেন যদি লিখি তাহলে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনকে বোঝাবো। 6.022 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর 1.008 গ্রাম। তাহলে হাইড্রোজেনের 1 গ্রাম পরমাণু মানে হচ্ছে 1.008 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন ইকুয়াল টু 1.008 গ্রাম হাইড্রোজেন। যদি অক্সিজেন হয় সেটা 1 গ্রাম পরমাণু, তাহলে তার যা পারমাণবিক গুরুত্ব 16.00447, তার গ্রাম যদি গ্রামে প্রকাশ করি তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন বোঝাবে। আমরা আসলে এই হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্বকে সংক্ষেপে হিসেবে সুবিধার জন্য 1 ধরি, আর অক্সিজেনের পারমাণবিক গুরুত্বকে আমরা 16 ধরি।
আমাদের হিসেবে সুবিধার্থে। অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1.008 এবং অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16.00447। নেক্সট আমরা জানবো যে কোনো মৌলের গ্রামে প্রকাশিত ভর তার পারমাণবিক ভরের যত গুণ, সেই গুণক সংখ্যাই হলো ওই মৌলের গ্রাম পরমাণুর সংখ্যা। ওই আগেরটা থেকে আমরা একটু মনে করার চেষ্টা করি যে কোনো মৌলের গ্রামে প্রকাশিত ভর আর তার গ্রাম পারমাণবিক ভরের সেটা যত গুণ হবে, সেই গুণক সংখ্যাই হবে ওই মৌলের গ্রাম পরমাণুর ভর। অর্থাৎ এক গ্রাম যত গ্রাম পরমাণু বার করতে বলবে, সেটা বার করার জন্য আমরা কোনো মৌলিক পদার্থের গ্রামে প্রকাশিত ভরকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তাতে যে সংখ্যাটা পাওয়া যাবে, ভগ্নাংশ সংখ্যা, সেটাই হবে ওই মৌলের গ্রাম পরমাণুর সংখ্যা। মনে রাখবে যে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলে। পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলে, এর একক কিন্তু গ্রাম। পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলে, এর একক হলো গ্রাম। যেমন 8 গ্রাম অক্সিজেন, তা যেহেতু অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, তাই 8 গ্রামকে 16 গ্রাম দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.5 গ্রাম পরমাণু অক্সিজেন। এখানে গুণক সংখ্যা হচ্ছে 0.5, তাহলে 0.5 গ্রাম পরমাণু অক্সিজেন বেরোলো। একইভাবে যদি 24 গ্রাম কার্বন, সেটা কত গ্রাম পরমাণু কার্বন জিজ্ঞেস করে, তাহলে 24 গ্রামকে কার্বনের পারমাণবিক গুরুত্ব 12 দিয়ে ভাগ করব। 24 গ্রাম বাই 12 গ্রাম সংখ্যা হলো 2। এই 2 গুণক সংখ্যাটি কার্বনের এই 24 গ্রামের মধ্যে উপস্থিত গ্রাম পরমাণুর সংখ্যা। নেক্সট হচ্ছে গ্রাম অণু। কোন মৌলিক বা যৌগিক পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর যত গ্রাম, তত গ্রাম পদার্থকে ওই পদার্থের 1 গ্রাম অণু বলে। ঠিক আগের মতো, গ্রাম পরমাণুর মতোই কোন মৌলিক বা যৌগিক পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর যত গ্রাম, তত গ্রাম পদার্থকে ওই পদার্থের 1 গ্রাম অণু বলে। যেমন 6.022 × 10⁻23 সংখ্যক জলের অণুর ভর 18 গ্রাম, সুতরাং 1 গ্রাম অণু জল সমান 18 গ্রাম। অন্যদিকে কোন মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর তার গ্রাম আণবিক ভরের যত গুণ, সেই গুণক সংখ্যাই হলো ওই মৌল বা যৌগের গ্রাম অণুর সংখ্যা। একই রকম ভাবে যেমন আমরা গ্রাম পারমাণবিক সংখ্যা বার করেছিলাম বা গ্রাম পরমাণুর সংখ্যা বার করেছিলাম, কোন মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর তার গ্রাম আণবিক ভরের যত গুণ, সেই গুণক সংখ্যাই হলো ওই মৌল বা যৌগের গ্রাম অণুর সংখ্যা। অর্থাৎ গ্রাম অণু ইকুয়াল টু কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বাই বা ডিভাইডেড বাই ওই মৌলের বা যৌগের গ্রাম আণবিক ভর। মনে রাখবে কিন্তু এখানেও আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বলা হয় এবং এরও একক একইভাবে গ্রাম। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বলা হয় এবং এর এককও গ্রাম। যেমন একই রকম ভাবে 0.9 গ্রাম জল, তাকে আমরা যদি গ্রাম অণুতে প্রকাশ করতে চাই কত গ্রাম অণু জল, তাহলে 0.9কে জলের আণবিক গুরুত্ব 18 তা দিয়ে ভাগ করলে পাবো 0.05 গ্রাম অণু। এবার গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন কাকে বলে সেটা আমরা জানব। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থ যে আয়তন অধিকার করে তাকে ওই পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। মনে রাখবে যে এনটিপিতে অর্থাৎ প্রমাণ চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন তথা মোলার আয়তন 22.4 লিটার। এবার জানবো সংকেত ভর। আণবিক সংকেত অথবা তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে প্রচলিত সংকেতের অন্তর্গত মৌলের পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে সংকেত ভর বলে। এটা আমাদের একটু দরকার জানা, সেই জন্য বলছি। আণবিক সংকেত যা থাকবে অথবা তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে যে প্রচলিত সংকেত, তার অন্তর্গত মৌলের পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে আমরা সংকেত ভর বলবো। একটা উদাহরণ দেওয়া যাক।
ধরো ক্যালসিয়াম ফসফেট, ফর্মুলা হলো Ca3PO4 এর হোল 2, এই লবণটির সংকেত ভর বার করতে হবে। তাহলে এখানে ক্যালসিয়ামের পরমাণু আছে কটা? 3টে, ফসফরাসের আছে 2টি পরমাণু, আর অক্সিজেনের আছে 4x8টি পরমাণু। তাহলে এদের এই যে পারমাণবিক ভরের সমষ্টি, তাহলে কতগুলো ক্যালসিয়াম পরমাণু আছে? 3টি, তার মোট পারমাণবিক ভর হবে 3 × ক্যালসিয়ামের পারমাণবিক ভর, প্লাস ফসফরাসের 2টি আছে ফসফরাস পরমাণু, তাই 2টি ফসফরাসের পারমাণবিক ভর, প্লাস 8 × অক্সিজেনের পারমাণবিক ভর। এগুলো যদি আমরা সব গুণ করে যোগ করি তাহলে দেখবো সেটা 310 পাচ্ছি। অর্থাৎ এই লবণটা তার সংকেত Ca3PO4 এর হোল 2, এই সংকেত অনুযায়ী 3টি ক্যালসিয়াম পরমাণু, 2টি ফসফরাস পরমাণু এবং 8টি অক্সিজেন পরমাণু নিয়ে ক্যালসিয়াম ফসফেট এই অণুটি তৈরি। তাহলে সংকেত অনুযায়ী তার যা ভর, তাদের পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে সংকেত ভর, যার মান এখানে 310। মনে রাখবে, যেসব পদার্থের অণুর আলাদা অস্তিত্ব আছে সেই সব যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য হবে, এবং যেসব পদার্থের অণুর আলাদা অস্তিত্ব নেই সেই সব যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য হবে। যেসব পদার্থের অণুর আলাদা অস্তিত্ব আছে সেই সব যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য হবে, এবং যেসব পদার্থের অণুর আলাদা অস্তিত্ব নেই সেই সব যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য হবে। তোমরা বলবে যে আলাদা অস্তিত্ব আছে মানে আমরা তো অস্তিত্ব আছে বলেই বলি, আসলে তা নয়। আমরা জানি যে যেগুলো তীব্র তড়িৎজয়ী যৌগ সেই তাদের অণুগুলোর অস্তিত্ব নেই। এটা তোমরা ক্লাস 10-এ গেলে ভালো করে পড়বে। যাই হোক, এখন শুধু জেনে রাখো যাদের যে অণুগুলো আলাদা অস্তিত্ব আছে তাদের মধ্যে হচ্ছে জল একটা, আর যাদের আলাদা অস্তিত্ব নেই তাদের মধ্যে সোডিয়াম ক্লোরাইড একটা। জলের আণবিক ভর 18, কিন্তু আণবিক ভর বলা হচ্ছে কেন না এটার জলের অণুর অস্তিত্ব আছে। কিন্তু সোডিয়াম ক্লোরাইড আমরা লিখি বটে NaCl, কিন্তু এই অণুটার অস্তিত্ব পাওয়া যায় না, কতগুলো আয়নের সমষ্টি রূপে পাওয়া যায়। তাই তার সংকেত যা প্রচলিত সেটা NaCl, সেই অনুযায়ী তার সংকেত ভর 58.5 গ্রাম। রাসায়নিক গণনায় মোলার ভর, মোলার আয়তন এবং সংকেত ওজনের ব্যবহার সেটা আমাদের জানতে হবে। আমরা উদাহরণ দিয়েছি একটা, 1 নম্বর উদাহরণ, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের মোলার আয়তন কত হবে নির্ণয় করো, প্রশ্ন আছে। কি করে করবো না, সমাধান করা কিভাবে যায় দেখেন। আমরা কি জানি? আমরা জানি যে জলের মোলার ভর 18 গ্রাম এবং জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব 1 গ্রাম পার সিসি। তাহলে জলের মোলার আয়তন হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। মোলার আয়তনকে ভর দিয়ে ভাগ করলে আমরা, মানে মোলার ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করলে আমরা আয়তন পাই, কারণ আমরা জানি যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। সেই অনুযায়ী আমরা আয়তন বার করতে গেলে ভরকে ঘনত্ব দিয়ে ভাগ করি। ভাগ করলে কি পাওয়া যাবে না, মোলার ভর 18, এই যে লিখেছি আমরা 18 গ্রাম, আর ঘনত্ব 1 গ্রাম পার সিসি, এটা ভাগ করলে আমরা কি পাবো 18 সিসি। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের মোলার আয়তন হবে 18 সিসি। এবার 2 নম্বর একটা প্রশ্ন, 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত? এর মধ্যে কতগুলি অণু আছে? দেখা যাক সমাধান কিভাবে করবো। আমরা কি কি জানি? অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা আণবিক ভর জানি 17, আর এর মধ্যে কতগুলো অণু আছে সেটাও জানি। যে 1 মোল অ্যামোনিয়া মানে আমরা জানি 17 গ্রাম অ্যামোনিয়া, বা 1 মোলকে আমরা একটু আগে দেখেছি যে মনে রাখতে বলেছিলাম যে মিলিমোল, 1 মোল সমান কত মিলিমোল, তাহলে 1 মোল সমান 1000 মিলিমোল, তার অ্যামোনিয়ার ভরও 17 গ্রাম। এইবার ওই 1 মিলিমোল অ্যামোনিয়া তার মধ্যে কত গ্রাম অ্যামোনিয়া থাকবে না, 17কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি উইকিং নিয়মে, তাহলে 1 মিলিমোল অ্যামোনিয়ার মধ্যে 17/1000, তার মানে 0.017 গ্রাম অ্যামোনিয়া থাকবে। আবার 1 মোল বা 1000 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল তার মধ্যে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, সুতরাং 1000 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হবে 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 1000। তার মানে 1000 মানে 10⁻3, তার নিচে 10⁻3, উপরে 10⁻23, এটা কাটাকাটি করলে দেখা যাচ্ছে 10⁻20 থাকছে উপরে। অর্থাৎ উত্তরটা হলো 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা 6.022 × 10⁻20। এরপর হচ্ছে আমরা 3 নম্বর উদাহরণ দেখব। 3 নম্বর উদাহরণে কি আছে না, প্রশ্নটা আছে কত মোল মিথেনে 1 মোল ইলেকট্রন থাকে। দেখি এবার সমাধান করার চেষ্টা করি। কত মোল মিথেনে 1 মোল ইলেকট্রন থাকে।
একটি মিথেন অণুতে ইলেকট্রন সংখ্যা আগে বার করবো। মিথেনের ফর্মুলা কি? CH4। তাহলে কার্বনের একটি পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত হচ্ছে মিথেন। কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6 আর হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1। তাহলে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করছি। একটি মিথেন পরমাণু 1 × 6, 6টি কার্বন ইলেকট্রন আছে কার্বনের, আর 4টি হাইড্রোজেনের প্রতিটিতে একটি করে ইলেকট্রন আছে। মোট 4 × 1, মোট 10টি ইলেকট্রন আছে একটি মিথেন অণুতে, এবার আমরা জানি যে 1 মোল ইলেকট্রন, 1 মোল মিথেন মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক মিথেন অণু। প্রত্যেকটা অণুতে 10টি করে ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 10 × ওই অ্যাভোগাড্রো সংখ্যা, এতগুলি ইলেকট্রন আছে 1 মোল মিথেনের মধ্যে। তাহলে এই এতগুলি ইলেকট্রন মানে 10 মোল ইলেকট্রন, কারণ অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন যদি 1 মোল হয়, 10 × অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 10 মোল ইলেকট্রন। তাহলে দেখা গেল 10 মোল ইলেকট্রন হচ্ছে 1 মোল মিথেনের মধ্যে থাকে। তাহলে 1 মোল ইলেকট্রন থাকবে 1/10 মোল মিথেনের মধ্যে। 1/10 মোল মিথেন মানে কি? 0.1 মোল মিথেন। তাহলে উত্তর হলো 0.1 মোল মিথেনের মধ্যে 1 মোল ইলেকট্রন থাকে। নেক্সট, পরের উদাহরণ। এনটিপিতে 2.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত নির্ণয় করো। এনটিপিতে 2.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত তা নির্ণয় করো। সমাধান করে দেখা যাক কিভাবে আমরা সমাধান করব। না, আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 44, মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম। তাহলে এনটিপিতে 44 গ্রাম গ্যাসটির আয়তন কত হবে? না, এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তার মানে 22,400 মিলিলিটার। মিলিলিটারকে আমরা সিসি বলি। তাহলে 44 গ্রাম গ্যাসটির আয়তন হবে 22,400 সিসি। এবার তাহলে আমরা পেলাম যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22,400 সিসি। তাহলে এনটিপিতে 2.5 গ্রাম গ্যাসটির আয়তন চেয়েছে। তাহলে এনটিপিতে 2.5 গ্রাম গ্যাসটির আয়তন কত হবে? 22,400 × 2.5 / 44 সিসি। তাহলে হিসেব করলে কি দাঁড়াবে? এটার হিসেব হচ্ছে 1272.73 সিসি। তাহলে উত্তর হলো এনটিপিতে 2.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 1272.73 সিসি। এরপর তোমরা তোমাদের বইয়ের অনুশীলনীর যতগুলো প্রশ্ন আছে সবগুলো করার চেষ্টা করবে। করার পর নিশ্চয়ই পারবে সবগুলো। যদি না পারো, পরবর্তীকালে কোনো সময় আলোচনা করা হবে। থ্যাংক ইউ।